রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি আর ব্লগটা শুরু করেছি এখন সকাল মোটামুটি 6:30 মতো বাজে এখন থেকে। তার আগে যে কাজকর্মগুলো করেছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, যেমন ধরুন ঘর ঝাড় দেওয়া, মোছা, টুকিটাকি গোছানো, যেমন জামা কাপড় গোছানো বা কিছু, সেই কাজগুলো আর শেয়ার করিনি। একেবারে রান্নাঘরে বাসন ধোয়া থেকে শুরু করেছি, মানে সকাল 6:30 নাগাদ ব্লগটা শুরু করলাম। রাত্রি 10টা পর্যন্ত আজকের দিনটা আমি কিভাবে কাটাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের দিনে সকাল শুরু হয় দেরিতে, কিন্তু সন্ধে আবার তাড়াতাড়ি নেমে যায়। শীতকালে যেহেতু দিনটা ছোট আর রাত্রিটা বড় হয়, সেই কারণে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কাজই রাত্রিবেলাতে করতে হয়। এই যেমন ধরুন কোনো কাজ হয়তো আপনি বিকেলবেলায় শুরু করলেন, হঠাৎ করেই সন্ধ্যা নেমে গেল, কাজটা শেষ হওয়ার আগেই যেহেতু অন্ধকার নেমে আসলো, আপনাকে সেই কাজটা সম্পন্ন করার জন্য রাত্রিবেলার বা সন্ধ্যাবেলার কিছুটা সময় সেখানে আপনাকে দিতে হবে, তবেই আপনার কাজটা শেষ হবে। কিন্তু গরমের দিনে এমনটা হয় না। গরমের দিনে যেহেতু সন্ধ্যাটা অনেকটাই দেরি করে নামে, বিকেলবেলায় যদি আপনি কোনো কাজ শুরু করেন দেখবেন কাজটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে যায়। রান্নাঘরে বাসনপত্র সমস্ত ধুয়ে গামলার ভেতরে উপর দিয়ে রেখে চলে এসেছি ফ্রিজটা মুছে নিতে। আগের দিন রাত্রিবেলায় ফ্রিজটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন স্কচব্রাইটে সাবান মাখিয়ে ফ্রিজের সমস্ত অংশটা ভালো করে ঘষে নিলাম, তারপর তোয়ালে জলে ডুবিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিলাম। আর এদিকে দেখুন আমার সমস্ত বাসন ধুয়ে উপর দেওয়া হয়ে গেছে, আর এই নরম স্কচব্রাইটটাই আমি ব্যবহার করেছিলাম ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য। ফ্রিজের ভেতরের অংশটা পরিষ্কার হয়ে গেছে। এখন ফ্রিজের দরজার যে শেলফগুলো আছে, যেখানে জলের বোতল বা সসের বোতল টোতল রাখা যায়, সেই অংশগুলোকে নরম স্কচব্রাইট দিয়ে খুব ভালো করে সাবান মাখিয়ে ঘষে নিলাম। তারপর ওই যে তোয়ালেটা জলে ডুবিয়ে ভালো করে মুছে নেব। এরপর ফ্রিজটাকে খোলা রাখবো, তাহলে ফ্রিজের ভেতরের যে জল অংশটা সেটা শুকিয়ে যাবে। আর এই যে ফ্রিজের র্যাক, এগুলোকেও আমি বেসিনে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সরিয়ে রাখছি যাতে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। এরপর আপনাদের দাদা ভাই কি মাছ এনেছে সেটা দেখালাম। গ্রাস কাপ মাছ এনেছে, বেশ বড় সাইজের। আর ইতিমধ্যে আমাদের সকালের চা খাওয়া হয়ে গেছে, দুধটাও জাল দিয়ে নিয়েছি, আর ভাতটা হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে চা খেতে গেছিলাম, ভাতের ফ্যানটা এখন গালাতে রাখলাম। আর মাছ ভাজার আগেই তো দেখলেন দুধ জাল দিয়ে নিয়েছি, কারণ মাছ গ্যাসে চাপানোর পর সেই গ্যাসে আর আমি দুধ জাল দিই না, যার কারণে দুধটা প্রথমে জাল দিয়ে নিয়ে মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর ওদিকে তো দেখছেন কড়াইটা গরম করতে রেখেছি। আর রাত্রিবেলাতে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখেছিলাম, আর শিম আর আলু ভাজবো বলে কেটে রেখেছিলাম। এখন সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। এতগুলো মাছ একবারে যেহেতু ভাজা হবে না, দুবারে মাছটা ভেজে নেব। প্রথম ব্যাচের মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে অপর পিঠটা ভাজতে রেখে মাছের জন্য মশলাটা করার জন্য মিক্সির জারে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা রেডি ছিল না, কাঁচা লঙ্কা এখন নিলাম, নিয়ে বোটাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিক্সির জারে দিচ্ছি। আর লঙ্কাগুলো খুব বড় বড়, তাই ভেঙে ছোট করে দিলাম, না হলে মশলা পেশার সময়ও দেখা যায় দু একটা লঙ্কা গোটা রয়ে যায়। তাই লঙ্কাগুলোকে ভেঙে ছোট ছোট করে দিয়ে মশলাটা করে নিলাম। আর এদিকে প্রথম ব্যাচের মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এখন দ্বিতীয় ব্যাচের মাছটা ভাজতে রাখবো। দ্বিতীয় ব্যাচের মাছটা ভাজতে ভাজতেই আমি একটা গোটা টমেটো কেটে নেব। আর মাছ ভেজেই সঙ্গে সঙ্গে মাছের বাটিটা আমি জল বুলিয়ে রেখে দিই, কারণ ওই নুন আর হলুদ মাখানো যে জলটা থাকে সেটা ফেলে দিই, আর মাছের বাটিটাও জল বুলিয়ে ধুয়ে রাখি। এদিকে ধনেপাতাটাও ধুয়ে নিয়েছি। আজকে মাছ হচ্ছে ধনেপাতা আর টমেটো দিয়ে।
কোনো আলু বা বেগুন মাছের ভেতরে দেওয়া হয়নি। মাছটা খাওয়ার পর যেহেতু ভয়েস ওভার দিচ্ছি সেহেতু বলছি মাছটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মাছের স্বাদটাও ভালো ছিল। এখন শিম আর আলুটা ভাজার জন্য মানে ভেজে নিয়েছি আর কি, ভাজার জন্য না, ভাজা হয়ে গেছে। আর রান্নাঘরও দেখুন আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আপনাদের দাদা ভাইকে খেতে দিয়েছিলাম সকালে, আমরাও খেয়ে নিয়েছিলাম। তারপর আমি স্নান সেরে পুজো করতে চলে এসেছি। বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। আমার গঙ্গা জল নেই, আমি কলের যে নর্মাল জল সেই জল ঢেলেই মানে সেই জলই মহাদেবের মাথায় ঢালি। বাবা মহাদেব আমাকে ক্ষমা করুন, এটুকুই আমি তার কাছে বলি যে আমার গঙ্গা জল তো নেই, এই জলই তোমার মাথায় দিচ্ছি, এটাই তুমি গ্রহণ করো। ঠাকুরের কাছে আরতি সেরে নিচ্ছি, ধূপ প্রদীপ জেলে নিজের মনস্কামনা জানিয়ে ঠাকুর পুজো সেরে নিলাম। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট সেরকম নেওয়া হয়নি, কারণ এখন ছোট দিনের বেলা, আর দুদিন আগে নার্সারি থেকে বেশ কিছু গাছ এনেছি, সেই গাছগুলো এখন পটিং করব, তাই ছাদে চলে এসেছি। টবগুলো একটা জায়গাতে বেশ কিছুদিন রাখা ছিল, সেখান থেকে টবগুলো বার করেছি, কিন্তু বর্ষাকালে যেহেতু এই টবে গাছ ছিল, বেশ কিছু শ্যাওলা টবের গায়ে জমেছিল, সেগুলো নিড়ানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর টবের ছিদ্রটা নিড়ানির আগা দিয়ে একটু বড় করে নিলাম, না হলে জলটা পাসিং হবে না, গাছের গোড়া আবার পচে যাবে। এই যে দেখুন নিড়ানি দিয়ে ছিদ্রটা একটু বড় করে নিলাম। আর ওই ছিদ্রে দেওয়ার জন্য এক টুকরো খোলাঙ্কুচি দিলাম। খোলাঙ্কুচি বলতে ওই ভাঙা টবেরই অংশ। তারপর দিলাম একটু স্টোন চিপস আর ওই ঘর তৈরির যে বালি সেই বালি। তারপর দিচ্ছি মাটিতে দিলাম গোবর সার আর নর্মাল মাটি আর গোবর সার মিশিয়ে মাটিটা রেডি করে নিয়ে টবের ভেতরে ঢেলে দিলাম। ছিদ্রটা কিভাবে বন্ধ করলাম সেটা তো দেখলেন, ওই যে খোলাঙ্কুচি দিয়ে ছিদ্রটা বন্ধ করে নিয়ে স্টোন চিপস আর বিল্ডিং তৈরির লাল রঙের বালি দিয়ে একটা বেড তৈরি করে রেডি করে রাখা যে মাটিটা, যেটা গোবর সার আর নর্মাল মাটি দিয়ে তৈরি করেছিলাম, সেই মাটিটা দিয়েছি। চন্দ্রমল্লিকা গাছের ওই যে প্যাকেটটা ছিঁড়ে ফেললাম। তারপর মাটিটা যেহেতু অনেকটা বেশি ছিল, অল্প মাটি ভেঙে নিয়ে টবের ভেতরে সুন্দর করে সেট করে গাছটা বসিয়ে দিয়ে গাছের চারপাশে যে ফাঁকা অংশগুলো রয়েছে সেগুলো মাটি দিয়ে ভর্তি করে দিলাম। তবে মাটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন 1.5 থেকে 2 ইঞ্চি ফাঁকা থাকে জল দেওয়ার জন্য। টবের মধ্যে গাছটা বসানোর পর ভর্তি করে মাটি দেওয়া যাবে না, একটু কম করে মাটি দিতে হবে যাতে জলটা দেওয়ার জায়গা থাকে। দেখুন আমার একটা চন্দ্রমল্লিকা গাছ লাগানো হয়ে গেল। এইভাবেই বিভিন্ন গাছ কিন্তু আপনি টবে পটিং করতে পারেন। আমি এই অংশটা দেখালাম এই জন্য যে কিভাবে একটা টবে আপনি গাছ বসাবেন সেটা বোঝানোর জন্য। যারা জানেন না, আমার মনে হয় আমার আজকের ব্লগের এই অংশটা তাদের জন্য খুবই উপকারী হবে। যারা গাছ বসাতে চান তারা ঠিক এভাবে যে কোনো গাছ বসাতে পারেন, তাহলে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। গাছের গোড়ায় জলও জমবে না, গাছ পচেও যাবে না, গাছের বৃদ্ধিটাও ঠিকমতো হবে। আর একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে গাছ বসানোর পর গাছের মাটিতে ভর্তি করে জল দিতে হবে। দেখতে হবে যেন জলটা যে ছিদ্রটাতে আপনি খোলাঙ্কুচি দিয়ে বন্ধ করেছিলেন সেই ছিদ্র দিয়ে এক্সট্রা জলটা, অতিরিক্ত জলটা যেন বেরিয়ে যায়। যদি জলটা না বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছের গোড়া পচে যাবে। দেখুন আমি বেশ কয়েকটা গাছ পটিং করেছি। ইতিমধ্যেই সন্ধ্যা নেমে অন্ধকার হয়ে গেছে, মোবাইলের আলোতে ভিডিওর শেষ অংশটুকু করে নিয়েছিলাম। এখন ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে পরিষ্কার পোশাক পরে চলে এসেছি, মানে কাঁচা ধোয়া পোশাক পরে চলে এসেছি সন্ধ্যা প্রদীপ জেলে নিতে। আজকে সন্ধ্যা দিতে একটু দেরি হয়ে গেল, ওই যে গাছ পটিং করছিলাম, গাছগুলো বসাচ্ছিলাম টবে, যার কারণে একটু লেট হয়ে গেল। তবুও সন্ধ্যা এই মুহূর্তে আছে, অনেক রাত্রি হয়ে যায়নি, তাই ঠাকুরের কাছে চলে এসেছি একটু দেরি হলেও সন্ধ্যা প্রদীপ জেলে দিতে।
ভেবেছিলাম সব গাছগুলোই টবে বসিয়ে নেব, কিন্তু সেটা সম্ভব হলো না। সন্ধ্যা লেগে গেছে, রাত্রিবেলা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ জ্বালতে হবে, আর অন্ধকারও হয়ে গেছে, তাই সব গাছ বসাতে পারিনি। এখন সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিলাম, ঠাকুরের কাছে আপেল কেটে দিলাম প্রসাদের জন্য। আর আজকে মেয়ের আনা এই ধূপটা একটাই বাকি ছিল, একটা না আর একটা আছে, সেটা বৃহস্পতিবারের দিন দেব বলে রেখে দিলাম। এই ধূপটা আজকে ঠাকুরের কাছে জ্বেলে দিচ্ছি। এই ধূপের গন্ধটা ভীষণই ভালো, মেয়ে কলকাতার থেকে এনেছিল, ও পিজিতে ঠাকুরের কাছে এই ধূপটা জ্বালায়। আমাকে বলল ধূপের গন্ধটা ভীষণ ভালো, তো আমি বললাম তাহলে বাড়ির জন্য 1 প্যাকেট আনিস। আমার সন্ধ্যা প্রদীপ জ্বালা কমপ্লিট হয়ে গেল। এখন ঠাকুরের আরতি সেরে নিয়ে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের নামগান করে নিয়ে এখন নিচে চলে এসেছি। নিচে এসে সবার জন্য সন্ধ্যাবেলায় বানাচ্ছি কফি। এখন শীতকাল, কফি খেতে তো ভীষণই ভালো লাগবে। কফির এই প্যাকেটটা থেকে গতকাল অর্ধেকটা কফি দিয়ে কফি বানিয়েছিলাম, বাকি যে অর্ধেকটা ছিল সেটা আজকে দিলাম, দিয়ে কফি বানানো আমার হয়ে গেছে। কফি খাওয়া হবে আজকে টোস্ট বিস্কুট দিয়ে। সবার জন্য কফি নিয়ে টেবিলে চলে এসেছি। ছেলে আমাকে বলল, মা তুমি প্রথমে একটু টেস্ট করে দেখো কফিটা কেমন হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম, কিন্তু আমি কি আগে খেতে পারি? ওদেরকে বললাম না, তোরাও বস, একসঙ্গে সবাই মিলে খাবো। রিভিউ দাও, চা খেয়ে কেমন হয়েছে? আমার ছেলে প্রথমে দেবে, খাওয়া চা তো না, কফি কফি ভুল বলেছে। ভালো, ভালো হয়েছে। চিনি কম মনে হচ্ছে একটু। চিনি কম? আমার তো চিনি মনে হলো বেশি হয়েছে। আমার তো খুব ভালো লাগে, দারুণ টেস্টি। সন্ধ্যাবেলায় 1 কাপ কফি পেলে আর কিছু চাই না, তাই না? দারুণ কফি। আসলে গরুর দুধের কফি না, এটা তো প্যাকেটের, এটা তো প্যাকেটের কেনা দুধ নয় না, ওই জন্য বেশি ভালো লাগছে। আমারটাও খাই। আমার পুচকির জন্য মন খারাপ করছে। বেশি খাবে না, খাবো না। আমার পুচকির জন্য মনটা খারাপ করছে। না খায় তা বন্ধ, ঠিক আছে। সন্ধ্যাবেলায় সবাই মিলে কফি খাওয়ার পর আমি আবার ভিডিও এডিটিংয়ের কাজ বেশ কিছু ছিল করে নিয়েছি। তারপর চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি রাত্রের জন্য রুটি বানাতে। আজকে শুধু রুটি বানালেই হয়ে যাবে, তরকারি বলতে ওই মাছের ঝোল আর শিম আলু ভাজা দুটোই রয়ে গেছে, আর আছে দুধ। এ দিয়েই রাতের খাওয়াটা আমাদের হয়ে যাবে, তরকারি কিছু করতে হবে না। কিন্তু আমাদের গৃহিণীদের সকাল 6টা থেকে বলুন বা ভোর 5টা থেকে বলুন, রাত্রি 10টা পর্যন্ত বা শুতে যাওয়ার আগে পর্যন্ত কাজের কিন্তু শেষ থাকে না। আমার আজকের ব্লগটির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানালাম। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।